হ্যালো স্টুডেন্ট, টিম দীপক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11 এস ব্লক গ্রুপ 1 অ্যালকালি মেটাল পড়বো। অ্যালকালি মেটাল মানে কিনা ক্ষার ধাতু। ক্ষার ধাতুতে কে আছে? ক্ষার ধাতুতে আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। লিথিয়াম থেকে আমি যখন সোডিয়ামে আসবো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। এবার লিথিয়ামের পরবর্তী 8টা মৌল আছে, ওই জন্য কিনা এখানে 8 যোগ করলে 3 + 8 কত হচ্ছে? 11। 11 + 8 কত হচ্ছে? 19। 19 + 18 যোগ করলে কত হচ্ছে? 37। 37 + 18 যোগ করলে কত হচ্ছে? 55। কি করে হলো স্যার? কারণ এখানে এই ম্যাজিক নাম্বার 8 8 18 18 মানে কিনা 3-এর সাথে 8 যোগ করলে 11, 11-এর সাথে 8 যোগ করলে 19, 19-এর সাথে 18 যোগ করলে 37, 37-এর সাথে 18 যোগ করলে কত হচ্ছে? না 55। এরপরে এদের আমরা কিনা কে কোন পর্যায়ে অবস্থিত দেখো। লিথিয়াম দ্বিতীয় পর্যায়ে, সোডিয়াম তৃতীয় পর্যায়ে, পটাশিয়াম চতুর্থ পর্যায়ে, রুবিডিয়াম পঞ্চম পর্যায়ে, সিজিয়াম কত? না ষষ্ঠ পর্যায়ে তোমার কিনা অবস্থিত। এবারে কিনা এদের যদি আমি ইলেকট্রন বিন্যাসে যদি কথা বলি, প্রথমে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করে। লিথিয়ামের আগে নিষ্ক্রিয় গ্যাস কে আছে? হিলিয়াম, আগে হিলিয়াম। সোডিয়ামের আগে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন। পটাশিয়ামের আগে নিষ্ক্রিয় গ্যাস আর্গন। রুবিডিয়ামের আগে নিষ্ক্রিয় গ্যাস ক্রিপ্টন। সিজিয়ামের আগে নিষ্ক্রিয় গ্যাস জেনন। মানে পরপর তুমি লিখতে পারো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। কার কত পারমাণবিক সংখ্যা সেটা তোমাকে এখানে মনে রাখতে হবে। যেরকম কিনা এর 2, এর 10, এর 18, এর 36, এর 54। দ্বিতীয় পর্যায়ে আছে বলে এটাকে আমি কি লিখতে পারি? 2s1। তৃতীয় পর্যায়ে আছে বলে 3s1। চতুর্থ পর্যায়ে আছে বলে 4s1। পঞ্চম পর্যায়ে আছে বলে 5s1। ষষ্ঠ পর্যায়ে আছে বলে আমি কি লিখতে পারি? না 6s1। এবার ওপর থেকে নিচে কি হচ্ছে দেখো, ওপর থেকে নিচে পরমাণু আকার কি হয়? না বৃদ্ধি পায়। আর যখন পরমাণু আকার বৃদ্ধি পায় তখন কি না ধাতব চরিত্র বৃদ্ধি পায়। এবার জিজ্ঞেস করলে স্যার কেন পরমাণু আকার বৃদ্ধি পেলে ধাতব চরিত্র কেন বৃদ্ধি পায়? যদিও এটা পর্যায় সারণীতে পড়ানো হয়েছে, তবুও আমি এটা বলে দিচ্ছি। দেখো, পরমাণু আকার যত বৃদ্ধি পাবে তত তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা দুর্বলভাবে আবদ্ধ থাকবে। ফলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সহজেই অপসারিত হতে পারবে। আর যে মৌলে যত সহজে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন অপসারিত হয়, সেই মৌলের ধাতব চরিত্র কি হয়? না বেশি হয়। তাহলে কিনা সিজিয়াম থেকে সহজে ইলেকট্রন অপসারিত হয়, তাই সিজিয়ামের ধাতব চরিত্র কি? না বেশি। আর যে যৌগের ধাতব চরিত্র বেশি, মানে যে সহজে ইলেকট্রন দিতে পারে, মানে সে সহজে ক্যাটায়ন হতে পারে। আর ক্যাটায়ন যদি সহজে হয়ে যায় তাহলে আয়নীয় যৌগ সহজে তৈরি করবে। আর আয়নীয় যৌগ সহজে তৈরি করলে আয়নীয় চরিত্র কি হবে? না বেশি হবে। তাহলে তোমরা একটা কথাই মনে রাখবে, পরমাণু আকার বাড়ে, ধাতব চরিত্র বাড়ে, আয়নীয় চরিত্র বাড়ে। আর নমনীয়তা, যেহেতু একটা এই ওপর থেকে নিচে এটা নিজস্ব প্রপার্টি, যে নমনীয়তা কি ওপর থেকে নিচে সফটনেস তোমার কিনা বাড়তে থাকে। কি কি হ্রাস পায় দেখো। আয়নন বিভব, ওপর থেকে নিচে আয়নন বিভব। আয়নন বিভব মানে কি? সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি লাগে। ফের বলছি, সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রনকে অপসারণ করতে যে শক্তি লাগে তাকে বলা হচ্ছে আয়নন বিভব। মানে সিজিয়ামের সবচেয়ে বাইরের কক্ষ থেকে ইলেকট্রন অপসারণ করতে কম শক্তি লাগবে, কারণ সিজিয়াম আকারে বড়, তার পরমাণুকে ভালো করে আকর্ষণ করে নেই। তাই সিজিএমের সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনকে বার করতে কম শক্তি লাগবে, তাই সিজিএমের আয়নন বিভব তোমার কিনা কম। তাছাড়া পর্যায় সারণীতে সর্বনিম্ন আয়নন বিভব সম্পন্ন মৌলের নাম কি হয়? সিজিয়াম। তড়িৎ ঋণাত্মকতা মানে কিনা অন্য মৌলের ইলেকট্রনকে টানার ক্ষমতা। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? অন্য মৌলের ইলেকট্রনকে টানার ক্ষমতা, যখন সমযোজী বন্ধনে আবদ্ধ অন্য মৌলের ইলেকট্রনকে টানার ক্ষমতা। এবারে দেখো সিজিএম তো নিজের ইলেকট্রনকে টানতে পারে না, তাহলে ও বেচারা আবার অন্যের ইলেকট্রনকে কি টানবে? তাই জন্য কিনা তড়িৎ ঋণাত্মকতাও কিনা সিজিএমের কম, তাই জন্য ওপর থেকে নিচে তোমার কিনা তড়িৎ ঋণাত্মকতাও কিনা কমতে থাকে। এরপর হচ্ছে গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক, তোমার কিনা ওপর থেকে নিচে কি হয়? না গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক ওপর থেকে নিচে কি হয়? না কমতে থাকে। ব্যতিক্রম হচ্ছে ঘনত্ব। লিথিয়াম, দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম হওয়া উচিত ছিল, কিন্তু এখানে লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সবচেয়ে ঘনত্ব বেশি। কার? এখানে সিজিয়াম। আর সবচেয়ে ঘনত্ব কামকে লিথিয়াম। আর ব্যতিক্রমটা দেখা যায় কার মধ্যে? পটাশিয়াম আর সোডিয়ামের মধ্যে ঘনত্ব। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে মোটামুটি ওদের ধর্ম জানা হলো প্রতিটা মৌল সম্পর্কে। আর এই মৌলগুলোর তোমরা যারা নাম জানো না তারা এই নামগুলো তোমার লিখে নেবে। এদেরকে সবাইকে কিন্তু ক্ষার ধাতু বলা হয়। আর এদের যদি লক্ষ্য করে, এদের সর্ববহিস্থ সবার ইলেকট্রন বিন্যাস কি? না NS1, 2s1, 3s1, 4s1, 5s1, 6s1। দ্বিতীয় পর্যায়ে ছিল বলে ওই জন্য 2s1, তৃতীয় পর্যায়ে ছিল বলে 3s1 হয়েছিল, চতুর্থ পর্যায়ে বলে 4s1, পঞ্চম পর্যায়ে বলে 5s1, ষষ্ঠ পর্যায়ে বলে কিনা 6s1। তাহলে কিনা এদের সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাস কি লিখতে পারে? NS1।
1, যেখানে n এর ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকে, 2 থেকে 6 এর মধ্যে থাকে। n এর ভ্যালু কত থেকে কতর মধ্যে, 2 থেকে 6 এর মধ্যে থাকে। এরপরে দেখো অক্সিজেনের সাথে বিক্রিয়া, দেখো মেটাল প্লাস অক্সিজেন, মেটাল প্লাস অক্সিজেন, এখানে মেটাল বলতে কাকে বোঝানো হচ্ছে, লিথিয়ামকে। এই লিথিয়ামের সাথে যদি আমি অক্সিজেনের বিক্রিয়া করানো হয় তাহলে কি তৈরি হয়, M2O তৈরি হয়। সেই সঙ্গে লিথিয়ামের কিছু পারক্সাইড তৈরি হয়, সেই সঙ্গে লিথিয়ামের কিছু পারক্সাইড তৈরি হয়, তাহলে M2O তৈরি হয়, সেই সঙ্গে কি তৈরি হচ্ছে না, লিথিয়ামের কিছু পারক্সাইড, মানে কি না Li2O2। এবার দেখো M প্লাস O2, এখানে M বলতে কাকে বোঝানো হচ্ছে, মেটাল, এখানে মেটাল বলতে সোডিয়ামকে বোঝানো হচ্ছে। M প্লাস O2, M2O2, মানে কিনা এখানে একটা পারক্সাইড তৈরি করেছে, কিন্তু সোডিয়াম এই পারক্সাইডের সাথে সাথে কিছু তোমার কিনা সুপার অক্সাইড NaO2 তৈরি করে। এবার দেখো M প্লাস O2, এখানে M ফর পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা শুধুমাত্র সুপার অক্সাইড তৈরি করে। যেরকম এরা M2O এর সাথে সাথে কিছু পারক্সাইড তৈরি করেছিল, এই পারক্সাইডের সাথে কিছু সুপার অক্সাইড তৈরি করেছিল, কিন্তু এই সি এর দাগের M প্লাস O2 এরা শুধুমাত্র কিনা সুপার অক্সাইডই তৈরি করে। ঠিক আছে, তাহলে কিনা অক্সিজেনের সাথে বিক্রিয়া মোটামুটি এরা জানা গেল। এবারে দেখো একটু স্টেবিলিটি নিয়ে এবার কথা বলবো। এই অক্সাইডগুলোর স্টেবিলিটি M2O, M2O2, MO2, এটা পারক্সাইড, এটা সুপার অক্সাইড, এটা নর্মাল অক্সাইড। M2Oটা কি না নর্মাল অক্সাইড। দেখো সবার প্রথমে স্টেবিলিটির যদি আমি কথা বলি, সবচেয়ে বেশি স্টেবল M2O, তারপরে M2O2, তারপরে MO2, মানে কিনা নর্মাল অক্সাইড সবচেয়ে স্টেবল, তারপরে পারক্সাইড, তারপরে কিনা সুপার অক্সাইড। স্যার হলো কেন এরকম, দেখো এটা ডিপেন্ড করলো কি না মেটালের ওপর। মেটাল এখানে M2O নর্মাল অক্সাইড কে তৈরি করে না, লিথিয়াম, আর M2O2 কে তৈরি করে সোডিয়াম, আর MO2 কে তৈরি করে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে মানে কি লিথিয়াম তো ছোট ক্যাটায়ন, আর অক্সিজেনটা কিনা ছোট অ্যানন। ছোট ক্যাটায়ন ছোট অ্যাননের মধ্যে বন্ডিং খুব ভালো হয়, তাই জন্য ওদের স্টেবিলিটি কি না বেড়ে যায়। ছোট ক্যাটায়ন ছোট অ্যাননের মধ্যে বন্ডিং, আর একটা ছোট ক্যাটায়নের সাথে বড় মানে কিনা একটা বড় ক্যাটায়নের সাথে যদি ছোট অ্যানন যদি যুক্ত হয় তাহলে কিনা মিসম্যাচ হয়ে গেল, তখন বন্ডিং অত ভালো হয় না। মানে খুব বড় ক্যাটায়ন আর একটা ছোট অ্যানন, মানে তখন বন্ডিং অত ভালো হয় না। তাই জন্য কি না এই অক্সিজেন নর্মালি কি না ছোট অ্যানায়ন, আর অক্সিজেন কি না ছোট অ্যানন, ওই জন্য ছোট ক্যাটায়নের সাথেই থাকতে বেশি ভালোবাসে, বন্ডিং ভালো করে। তাই জন্য কি সবচেয়ে বেশি স্টেবল কি হবে না M2O, তারপরে M2O2, তারপরে MO2। এখানকার অক্সিজেনের তোমার কিনা জারণ অবস্থা কত, নর্মাল অক্সাইড তো জারণ অবস্থা -2, পারক্সাইডে অক্সিজেনের জারণ অবস্থা কত -1, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ অবস্থা -1/2। এই যে এইটা তোমরা এখন মনে রাখবে, পরে যখন জারণ বিজারণ চ্যাপ্টার পড়বে সেকেন্ড সেমিস্টারে, তখন কি করে এই জারণ অবস্থা আসলে, যেটা আমি রাফলি করেছিলাম, কি করে এই জারণ অবস্থা আসলো সেটা তোমরা কিনা শিখে যাবে। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের জারণ বিজারণ চ্যাপ্টারে আছে। এর পরে হচ্ছে কিনা জারণ ক্ষমতা, কার তোমার কিনা জারণ ক্ষমতা সবচেয়ে তোমার কিনা বেশি। এবার দেখো যে যত সহজে অক্সিজেন রিলিজ করতে পারে তার জারণ ক্ষমতা তত কি হবে না বেশি হবে। যে যৌগ যত সহজে অক্সিজেন, যে যত বেশি O2 রিলিজ করতে পারে সে যে যৌগ যত সহজে তোমার কিনা O2 তোমার কিনা রিলিজ করবে তার জারণ ক্ষমতা কি হবে না ভালো হবে। তাহলে দেখো কে সহজে O2 রিলিজ করবে, নিশ্চয়ই কি না নিশ্চয়ই যে তোমার কিনা আনস্টেবল। এটা কি আনস্টেবল, মেটাল আর অক্সিজেনের মধ্যে বন্ডিংটা ভালো নয়, তার সহজে অক্সিজেন কে রিলিজ করবে, MO2 মানে সুপার অক্সাইড সহজে অক্সিজেন রিলিজ করবে। MO2 মানে যে যত সহজে অক্সিজেন নির্গত করবে সে তার জারণ ক্ষমতা তত ভালো। যে অক্সাইড যত সহজে যে অক্সাইড যত সহজে অক্সিজেন রিলিজ করবে, অক্সিজেন নির্গত করবে, তার জারণ ক্ষমতা তত ভালো। এখন প্রশ্নটা হচ্ছে স্যার কে ভালো অক্সিজেন রিলিজ করবে, ভাই যেই অক্সাইড তোমার কিনা দুর্বল সেই অক্সাইড ভালো অক্সিজেন রিলিজ করে, যেরকম কিনা MO2 তোমার কিনা দুর্বল অক্সাইড, তাহলে কিনা সহজে অক্সিজেন রিলিজ করবে, তাই জারণ ক্ষমতা সবচেয়ে ভালো কি হবে মোটুর। কার হবে মোটু। তারপরে কি না M2O2, তারপরে কার না M2O। ঠিক আছে,
এবার দেখো অক্সাইডগুলোর হাইড্রোলিসিস যদি করা হয় তাহলে কি হবে, দেখো অক্সাইডকে যদি হাইড্রোলিসিস করা হয় তাহলে তৈরি হয় হাইড্রোক্সাইড। অক্সাইডকে যদি হাইড্রোলিসিস করা হয় মানে হাইড্রোলিসিস মানে কি, হাইড্রোলিসিস মানে হচ্ছে কিনা জলের সাথে বিক্রিয়া। অক্সাইডকে যদি জলের সাথে বিক্রিয়া করানো হয় তাহলে কি তৈরি হবে না হাইড্রোক্সাইড। কি তৈরি হবে না হাইড্রোক্সাইড তৈরি হবে। পারক্সাইডকে যদি জলের সাথে বিক্রিয়া করা হয় হাইড্রোক্সাইড, পারক্সাইডকে যদি জলের সাথে বিক্রিয়া করানো হয় হাইড্রোক্সাইড প্লাস তোমার কিনা পারক্সাইড তৈরি হয়। হাইড্রোক্সাইড 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 প্লাস পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড H2O2 তৈরি হয়। আর সুপার অক্সাইডকে যদি জলের সাথে বিক্রিয়া করানো হয় এখানেও তোমার কিনা হাইড্রোক্সাইড তৈরি হবে, হাইড্রোক্সাইড প্লাস কিনা হাইড্রোজেন পারক্সাইড প্লাস তোমার কিনা এখানে অক্সিজেন। তাহলে সব ক্ষেত্রে অক্সাইড বলো, পারক্সাইড বলো, সুপার অক্সাইড বলো, তিনটের ক্ষেত্রেই তোমার জলের সাথে বিক্রিয়া করলে হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। পারক্সাইডের সাথে হাইড্রোজেন পারক্সাইড আর সুপার অক্সাইডের সাথে হাইড্রোজেন পারক্সাইড প্লাস O2। এবারে কিনা দেখো জেনারেলি অক্সাইড কারা তৈরি করে, অক্সাইড তো তৈরি করে তোমার কিনা লিথিয়াম। জেনারেলি অক্সাইড কারা তৈরি করে না, অক্সাইড তৈরি করে তোমার কিনা হ্যাঁ অক্সাইডটা তোমার কিনা তৈরি করে কি না, অক্সাইড তৈরি করে তোমার কিনা লিথিয়াম। অক্সাইডটা তৈরি করে কি না, অক্সাইড তৈরি করে, তারপরে কি লিথিয়ামের অক্সাইডকে Li2O একে যদি আমি জলের সাথে যদি বিক্রিয়া করানো হয়, একে যদি আমি জলের সাথে যদি বিক্রিয়া করাই তাহলে কি তৈরি হবে LiOH। কি তৈরি হবে LiOH। যদি একে যদি আমি কিনা Na2O2 অন্য কালি দিয়ে একটু করি, Na2O2 মানে কিনা Na2O2 পারক্সাইড Na2O2 একে যদি জলের অণুর সাথে যদি বিক্রিয়া করানো হয় তাহলে কি তৈরি হবে, Na2O2 কে যদি জলের অণুর সাথে বিক্রিয়া করানো হয় তাহলে হাইড্রোক্সাইড মানে কিনা NaOH কি তৈরি করবে না হাইড্রোক্সাইড NaOH প্লাস H2O2, NaOH প্লাস কি H2O2। আর একে যদি সুপার অক্সাইডকে যদি জলের সাথে বিক্রিয়া করানো হয়, সুপার অক্সাইড জেনারেলি কারা করে না MO2, এখানে M ফর MO2, এখানে M ফর কে না M ফর তোমার কি না বলো 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 M ফর কে পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম, M ফর পটাশিয়াম রুবিডিয়াম আর সিজিয়াম। তাহলে কি তৈরি হবে MOH প্লাস H2O2 প্লাস কি O2 প্লাস কি না O2। দেখতে পাচ্ছ তো, কোনো অসুবিধা নেই তো, ঠিক আছে। এরপরে দেখো অক্সাইড, এবারে দেখো অক্সাইডগুলোর ধর্ম এবার পড়বো। অক্সাইডগুলোর ধর্ম দেখো ওপর থেকে নিচে কি বৃদ্ধি পায়, ওপর থেকে নিচে ধাতব চরিত্র বৃদ্ধি পায় না, ওপর থেকে নিচে কি বৃদ্ধি পায় ধাতব ধর্ম বৃদ্ধি পায়, ওপর থেকে নিচে কি বৃদ্ধি পায় ধাতব ধর্ম বৃদ্ধি পায়। Li সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ওপর থেকে নিচে কি বৃদ্ধি পাচ্ছে না ধাতব ধর্ম বৃদ্ধি পায়। ওপর থেকে নিচে কি বৃদ্ধি পাচ্ছে না ধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাই কি বৃদ্ধি পায় বলো তো, তাই ক্ষারীয় যে যত ভালো ধাতু তার তোমার কিনা তার ক্ষারীয় ধর্ম তত বেশি বৃদ্ধি পাবে। তাহলে কিনা এ ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে কারণ সিজিয়াম সবচেয়ে ভালো ধাতু, আমরা প্রথম দিকেই পড়লাম যে সবচেয়ে ভালো ধাতু কে না সিজিয়াম। তাহলে কিনা এখানে তাহলে ক্ষারীয় সবচেয়ে ভালো ক্ষারীয় ধর্ম কার বেশি না সিজিয়াম। তাহলে কিনা এখানে ক্ষারীয় ধর্ম তোমার কিনা বৃদ্ধি পায়, ধাতব ধর্ম বৃদ্ধি পাওয়াতে কি বৃদ্ধি পায় না ক্ষারীয় ধর্ম তোমার কিনা বৃদ্ধি পায়। আচ্ছা উপর থেকে নিচে আরেকটা শোনো, উপর থেকে নিচে তার মানে কিনা উপর থেকে নিচে কি বাড়ছে না ক্ষারকীয়তা বাড়ছে। কি বলতে পারি না ক্ষারকীয়তা বাড়ছে। আরেকটা কি বাড়ে ক্ষারকীয়তা বাড়ে, তো আরেকটা কি বাড়ে না আরেকটা বাড়ে তোমার কিনা দ্রাব্যতা। উপর থেকে নিচে কি বাড়তে থাকে না দ্রাব্যতা বৃদ্ধি পেতে থাকে, কারণ উপর থেকে নিচে কি কমতে থাকে, উপর থেকে নিচে তোমাকে ল্যাটিস এনার্জি তোমার কিনা কমতে থাকে। ল্যাটিস এনার্জি স্যার কি রাসায়নিক বন্ধন চ্যাপ্টার তুমি পড়তে হবে। ল্যাটিস এনার্জি তোমার কি না কমতে থাকে। দেখো যখন ল্যাটিস এনার্জি কখন কম হয়, যখন ক্যাটায়নটা বা অ্যানায়নটা বড় আকার হয়ে যায় তখন ল্যাটিস এনার্জি কম হয়ে যায়। সিজিয়ামটা আকারে বড় তাই এর ল্যাটিস এনার্জি কি কম। আর ল্যাটিস এনার্জি যখন কমবে আর হাইড্রেশন এনার্জি যখন বাড়বে, হাইড্রেশন বা সলভেশন এনার্জি যখন বাড়বে তখন দ্রাব্যতা কি হয় না বাড়ে। তা ল্যাটিস এনার্জি সাইজের সঙ্গে কিরকম সম্পর্ক ইনভার্সলি প্রপোর্শনাল। তা ল্যাটিস এনার্জি কমতে থাকে আর দ্রাবকায়ন এনার্জি কি মানে কিনা সলভেশন এনার্জি কি না বাড়তে থাকে। সলভেশন এনার্জি কি হয় না বাড়তে থাকে।
ঠিক আছে, তাহলে উপর থেকে নিচে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, তাই ক্ষারকীয় ধর্ম বৃদ্ধি পায়। উপর থেকে নিচে ল্যাটিস এনার্জি কমতে থাকে আর সলভেশন এনার্জি কি না বাড়তে থাকে। তাহলে উপর থেকে নিচে কি কি বাড়ে ভাই? ক্ষারকীয়তা বাড়ে আর দ্রাব্যতা বাড়ে। আচ্ছা, আরেকটা কথা, হাইড্রেশন শক্তি বা সলভেশন শক্তি, সলভেশন এনার্জি আর হাইড্রেশন এনার্জির মধ্যে তফাৎটা কি? সলভেশন এনার্জি মানে কিনা দ্রাবক হিসাবে তোমার কিনা যে কোনো লিকুইড থাকতে পারে, আর হাইড্রেশন এনার্জি মানে কিনা দ্রাবক হিসাবে শুধুমাত্র থাকবে কে? দ্রাবক হিসাবে শুধুমাত্র থাকবে হচ্ছে তোমার কিনা জল, তখন হাইড্রেশন এনার্জি। যদি হাইড্রেশন শক্তি বেশি হয় ল্যাটিস শক্তি থেকে, তাহলেই যৌগ দ্রবীভূত হবে। আর ল্যাটিস শক্তি আর হাইড্রেশন শক্তির মধ্যে যদি ল্যাটিস শক্তি বেশি হয়, ল্যাটিস শক্তি আর হাইড্রেশন শক্তির মধ্যে যদি তোমার কিনা ল্যাটিস শক্তি বেশি হয়, তাহলে কিনা যৌগ দ্রবীভূত হবে না। ল্যাটিস শক্তি আর হাইড্রেশন শক্তির মধ্যে ল্যাটিস শক্তি বেশি হলে তাহলে হাইড্রেশন শক্তি থেকে তাহলে যৌগ দ্রবীভূত হবে না। ক্লিয়ার? এরপরে দেখো আয়নীয় ব্যাসার্ধের কথা বলছে। স্যার আয়নীয় ব্যাসার্ধ কিরকম হবে? দেখো আয়নীয় ব্যাসার্ধ যদি কথা বলি, তাহলে আয়নীয় ব্যাসার্ধ কিরকম হবে? দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আকারে বড়কে সিজিয়াম, তার সিজিয়াম গ্যাসিয়াসি আকারে বড়, তারপরে রুবিডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে লিথিয়াম। এবারে দেখো লিথিয়াম একটা ছোট পরমাণু, এইটা একটা বড় পরমাণু। এবার এর মধ্যে পজিটিভ চার্জ মানে চার্জ ঘনত্ব এর মধ্যে কম, মানে বড় আয়তনের মধ্যে একটা পজিটিভ চার্জ, ছোট আয়তনের মধ্যে একটা পজিটিভ চার্জ, তাহলে চার্জ ঘনত্ব এখানে কি বেশি? চার্জ ঘনত্ব এখানে কি বেশি? চার্জ ঘনত্ব বেশি। যেহেতু এখানে চার্জ ঘনত্ব বেশি বাবু, ভালো করে শোনো, যেহেতু ওই জায়গাটা চার্জ ঘনত্ব বেশি, তাই ওই জায়গাটা জলের অণু লিথিয়াম প্লাসকে বেশি ঘিরে রাখে। জলের অণুর যে অক্সিজেন পরমাণুগুলো আছে, জলের মধ্যে যে অক্সিজেন পরমাণু যেগুলো মাইনাস হয়, সেগুলো কি না যেহেতু চার্জ ঘনত্ব বেশি, ওই জন্য লিথিয়াম কি না বেশি ঘিরে থাকে। ওই জন্য জলের মধ্যে লিথিয়াম প্লাস আয়ন অনেক কটা জলের অণুকে একসঙ্গে নিয়ে রাখে, ওই জন্য লিথিয়াম প্লাস অ্যাকোয়াসের আকার কি হয়ে যায়? বড় হয়ে যায়। তারপরে সোডিয়াম প্লাস, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম। তা লিথিয়াম প্লাস জলীয় তোমার আকার বড় হয় কেন? কারণ এর চার্জ ঘনত্ব বেশি, বেশি বেশি জলের অণুর অক্সিজেনগুলো তোমার কিনা একে ঘিরে রাখে। বেশি বেশি জলের অণুর কোনগুলো? অক্সিজেনগুলো একে তোমার কি করে রাখে না ঘিরে রাখে। ওই জন্য কিনা এর তোমার কিনা হাইড্রেটেড ব্যাসার্ধ এটাকে বলা হয়, যেহেতু জলযুক্ত ব্যাসার্ধ, ওই জন্য জলযুক্ত ব্যাসার্ধ লিথিয়াম প্লাসের বেশি, তারপর সোডিয়াম প্লাস, তারপর পটাশিয়াম, তার রুবিডিয়াম, সিজিয়াম। তার যে যত ছোট আয়ন তার হাইড্রেটেড ব্যাসার্ধ কি হয় না তত বেশি হয়। এরপরে দেখো এই মেটালগুলো 2 নম্বর, তাহলে 1 নম্বর ছিল অক্সিজেনের সাথে বিক্রিয়া, 2 নম্বর আমার বিক্রিয়া কার পড়বো না জলের সাথে বিক্রিয়া। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হাইড্রেটেড ব্যাসার্ধ কার বেশি আর নর্মাল আয়নীয় ব্যাসার্ধ কার বেশি। ক্লিয়ার? এরপরে দেখো জলের সাথে বিক্রিয়া। দেখো জলের সাথে বিক্রিয়াতে কি হয়, দেখো মেটালগুলো যখন তোমার কিনা জলের সাথে বিক্রিয়া করে, তখন মেটালের হাইড্রক্সাইড প্লাস হাইড্রোজেন প্লাস এনার্জি রিলিজ করে। মেটালের হাইড্রক্সাইড, মেটালের MOH, মেটালের হাইড্রক্সাইড প্লাস হাইড্রোজেন প্লাস কিনা কিছু পরিমাণ তোমার কিনা এনার্জি, কিছু পরিমাণ কি রিলিজ করে না এনার্জি রিলিজ করে। ওকে, যখন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, যদি এদের যদি কথা বলা যায়, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম নিচের দিকে মৌলগুলো আকারে বড় হয়, তাই সহজে OH মাইনাস ত্যাগ করতে পারে। দেখো আমি বলেছি যাদের আকার বড়, যাদের ধাতব ধর্ম বেশি, তাদের কি ক্ষারকীয় ধর্ম কি হয় না বেশি হয়। সিজিয়াম আকারে বড়, তাহলে এর ক্ষারকীয় ধর্ম কি না এর বেশি, তাহলে ক্ষারকীয় ধর্ম উপর থেকে নিচে কি হবে বাড়ছে। কি বাড়ছে? ক্ষারকীয় ধর্ম। ক্ষারকীয় ধর্ম উপর থেকে নিচে কি হচ্ছে না বাড়ছে। তাছাড়া কেন বাড়ছে ভাই? তাহলে দেখো সিজিএম আর OH বন্ধন দৈর্ঘ্য বড়, আর যার বন্ধন দৈর্ঘ্য বড় সে বন্ধন সহজে ভেঙে যায়, আর বন্ধন যদি সহজে ভেঙে যায় তাহলে OH মাইনাস সহজে নির্গত। তাই ক্ষারীয় ধর্ম কি হয় না বৃদ্ধি পায়। তাই কি বৃদ্ধি পায় না ক্ষারীয় ধর্ম, কি বৃদ্ধি পায় না ক্ষারীয় ধর্ম তোমার কিনা বৃদ্ধি পায়। উপর থেকে নিচে কি বৃদ্ধি পায় না ক্ষারীয় ধর্ম, কারণ সহজে OH মাইনাস আয়ন তোমার কিনা ত্যাগ করে। আর একটা কথা, এদের দ্রাব্যতা, ক্ষারকীয়তা ও দ্রাব্যতাও এদের তোমার কিনা বাড়ে, ও দ্রাব্যতাও তোমার কিনা বাড়ে। দেখো বন্ডিং যদি ভালো না হয়, এরা সহজে OH ত্যাগ করে দিচ্ছে, তার মানে কি না সহজে OH ত্যাগ করছে মানে এরা দ্রাব্য সহজে। যাদের মধ্যে বন্ডিং ভালো নেই, যাদের স্টেবিলিটি খারাপ, তারা জলের মধ্যে সহজেই মিশে যাবে। তাই জন্য দ্রাব্যতাও কি উপর থেকে নিচে কি হয় না দ্রাব্যতাও তোমার কিনা বাড়ে।
এবার দেখো নাইট্রোজেনের সাথে বিক্রিয়া, 3 নম্বর বিক্রিয়া কি না নাইট্রোজেনের সাথে বিক্রিয়া। লিথিয়াম প্লাস নাইট্রোজেন তাহলে কি তৈরি করে ভালো করে দেখো, লিথিয়াম প্লাস নাইট্রোজেন। আচ্ছা লিথিয়ামের জারণ অবস্থা কত হয় বাবু, লিথিয়ামের জারণ অবস্থা হয় +1, আর নাইট্রোজেনের জারণ অবস্থা কত হয়, নাইট্রোজেনের জারণ অবস্থা হয় তোমার কিনা -3। তাহলে এরা মিলে মিশে কি যৌগ তৈরি করে বলো তো, Li3n। কি তৈরি করবে, Li3n। এই Li3n কি তৈরি করলো, Li3n। এই Li3n এর সাথে যদি জলের যদি H প্লাস আর কি OH মাইনাসে যদি রিয়াকশন করা হয় তাহলে কি Li কি প্লাস আর n কি -3। তা নাইট্রোজেন কটা H প্লাস কে নেবে, 3টে H প্লাস কে নেবে। নাইট্রোজেন -3 কটা H প্লাস কে, 3টে H প্লাস কে নিয়ে কি তৈরি করবে, NH3। আর কি Li কি করবে, Li তোমার কিনা OH কে নিয়ে কি তৈরি করবে, LiOH। কি তৈরি করবে, LiOH। দেখো বুঝতে পারলে কিনা। 3 নম্বর তাহলে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া হয়েছে। এবারে কিনা 4 নম্বর দেখো, 4 নম্বর হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। হাইড্রোজেনের সাথে বিক্রিয়াটা ভালো করে দেখো, মেটাল প্লাস হাইড্রোজেন। দেখো মেটালেরও জারণ অবস্থা হয়, মেটালের জারণ অবস্থা +1, আর হাইড্রোজেনেরও জারণ অবস্থা তোমার কিনা যদি বলে -1 তাহলে কিনা MH, যৌগ কি তৈরি হবে, MH। এবার দেখো স্টেবিলিটি, দেখো ছোট অ্যানায়ন বড় ক্যাটায়ন, দেখো ছোট অ্যানায়ন ছোট ক্যাটায়ন ছোট অ্যানায়নের মধ্যে স্টেবিলিটি কি হয় না বেশি, ছোট ক্যাটায়ন ছোট অ্যানায়নের মধ্যে স্টেবিলিটি কি না বেশি হয়, ছোট ক্যাটায়ন ছোট অ্যানায়ন। কিন্তু একটা বড় ক্যাটায়নের সাথে ছোট অ্যানায়ন স্টেবিলিটি কি না কম। তাহলে উপর থেকে নিচে কি কমছে না স্টেবিলিটি কমছে, মানে স্থায়িত্ব, স্টেবিলিটি কি হয় না কমে। অ্যাকচুয়ালি সাইজ ডিফারেন্স যত বাড়বে স্থায়িত্ব তত কি হবে না কমবে, সাইজ ডিফারেন্স যত বাড়বে স্থায়িত্ব কি হবে তত কমবে। তীর চিহ্ন দেখো উপর আর নিচ, তীর চিহ্ন একটা উপরের দিকে একটা নিচের দিকে, সাইজ ডিফারেন্স এখানে বেশি তার স্থায়িত্ব কি না কম। এবারে দেখো অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া, এটাও তোমার কিনা খুব ইম্পর্টেন্ট। অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া ভালো করে শুনবে। এই মেটাল যখন X+Y সংখ্যক অ্যামোনিয়ার সাথে যখন বিক্রিয়া করছে তাহলে মেটালটা সবার প্রথমে ভেঙে যায় কিসে কিসে, M++ অফ কি ইলেকট্রন, M++ অফ কি না ইলেকট্রন। এই M+ X সংখ্যক অ্যামোনিয়ার সাথে যুক্ত হয় তাহলে কিনা M ইন্টু অ্যামোনিয়া কত সংখ্যক না X সংখ্যক অ্যামোনিয়ার সাথে যুক্ত হলো হোল প্লাস। আর তোমার কিনা ইলেকট্রনটা এই যে M ইলেকট্রনটা Y সংখ্যক, মানে এই ইলেকট্রনকে কত সংখ্যক অ্যামোনিয়া ঘিরে থাকে, Y সংখ্যক অ্যামোনিয়া ঘিরে থাকে। তাহলে এই ইলেকট্রনকে NH3 হোল Y। এই ইলেকট্রনকে কি বলা হয়, অ্যামোনিয়েটেড ইলেকট্রন। কি বলা হয়, অ্যামোনিয়েটেড ইলেকট্রন। এবারে দেখো এইটা কি, দেখো এ ইলেকট্রন ত্যাগ করিয়েছে আর এই অ্যামোনিয়া সেই ইলেকট্রন কি করেছে না গ্রহণ করেছে। তার মানে এটা কি পদার্থ, দেখো অ্যামোনিয়া যেহেতু ইলেকট্রন তোমার কিনা গ্রহণ করেছে মানে কিনা নিজে ইলেকট্রন ত্যাগ করে, নিজের কি হয়েছে জারণ, তা অন্যকে কি করিয়েছে বিজারণ করিয়েছে। এই মেটালটা অন্যকে কি করেছে, অ্যামোনিয়াকে ইলেকট্রন দিয়েছে, মেটালটা অ্যামোনিয়াকে ইলেকট্রন দিয়েছে বা অ্যামোনিয়াকে ইলেকট্রন খাইয়েছে। মেটালটা অ্যামোনিয়াকে নিজের ইলেকট্রন কাকে দিয়েছে, অন্য কাউকে। তাহলে অন্য কাউর কি করিয়েছে, অন্য কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে অন্য কারোর কি করেছে, অন্য কারোর বিজারণ করিয়েছে। কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার বিজারণ হয়, তাই অন্য কাউকে বিজারণ করিয়েছে কে, মেটাল। তাই জন্য এখানে মেটালটা কি পদার্থ, মেটালটা এখানে বিজারক পদার্থ, মেটালটা এখানে বিজারক পদার্থ বা রিডিউসিং এজেন্ট যাকে বলে। আর যেহেতু এর মধ্যে ইলেকট্রন মানে অযুগ্ম ইলেকট্রন আছে তাই জন্য এটা এই মেটালটাই প্যারাম্যাগনেটিক প্রকৃতির হয়, প্যারাম্যাগনেটিক যাকে বাংলায় বলে পরাচুম্বকীয়, ঠিক আছে। আর ডায়াম্যাগনেটিককে বলে তিরস্চুম্বকীয়। আচ্ছা এটা কি না এর পরিবাহিতা তোমার যেহেতু অযুগ্ম ইলেকট্রন তোমার রিলিজ করছে ওই জন্য পরিবাহিতা তোমার কি না বাড়ে। আর এর কালারটা কি হয়ে যায়, অ্যামোনিয়ার সঙ্গে যখন যুক্ত হয় এর কালার কি হয়ে যায় না ব্লু কালার হয়ে যায়। কি কালার হয়ে যায়, ব্লু বর্ণযুক্ত হয়, ব্লু বর্ণযুক্ত হয়। মেটালের বর্ণ কি হয়ে যায় না অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হওয়ার সময় কি না ব্লু কালার হয়ে যায়। এবার দেখো ধাতুর ঘনত্ব যদি বৃদ্ধি পায় তাহলে যেহেতু একটা অযুগ্ম ইলেকট্রন দিচ্ছিল তার জন্য প্যারাম্যাগনেটিক বলছিলাম। এবার ধাতুর ঘনত্ব যদি বৃদ্ধি পায় তার প্যারাম্যাগনেটিকটা কি হয়ে যায় না ডায়াম্যাগনেটিক, ইলেকট্রন যুগ্ম হওয়ার জন্য হয়ে যায় কি না ডায়াম্যাগনেটিক, মানে ধাতুর ঘনত্ব অনেক বেশি তার ইলেকট্রন যুগ্ম হয়ে যাচ্ছে ওই জন্য প্যারাম্যাগনেটিক আর ধাতুটা থাকছে না, ধাতুটা কি হয়ে যাচ্ছে না ডায়াম্যাগনেটিক। আর এই ব্লু কালারটা কি হয়েছে ব্রোঞ্জের মতন বর্ণ হয়ে যাচ্ছে, ব্লু কালার কি হয়ে যাচ্ছে না ব্রোঞ্জের মতন বর্ণ হচ্ছে।
ঠিক আছে, ব্লু কালার কি হয়ে যায় না ব্রোঞ্জের মতন বর্ণ হয়ে যায়। আবার দেখো M প্লাস অ্যাকোয়াস ইলেকট্রন প্লাস অ্যামোনিয়া লিকুইড, এটা বিক্রিয়া করে কি তৈরি করবে MnH2 MnH2 প্লাস কি হাইড্রোজেন গ্যাস, MnH2 প্লাস কি হাইড্রোজেন গ্যাস, এটা কি না অ্যামাইড। এটা কি যৌগ তৈরি করলো, এটা অ্যামাইড, যেটা তৈরি করলো তার নাম কি না অ্যামাইড তৈরি করলো। তাহলে 5 নম্বর কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 5 নম্বরটা ভালো করে পড়বে। তাহলে ধাতুর গাঢ়ত্ব বৃদ্ধি পেলে এটা প্যারাম্যাগনেটিক থেকে ডায়াম্যাগনেটিক হয়ে যায়, ব্লু বর্ণটা ব্রোঞ্জের মতন বর্ণ হয়ে যায়। আর এরা তোমাকে যখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে এটা কি পদার্থ হিসাবে মেটালটা থাকে, বিজারক পদার্থ। আর প্যারাম্যাগনেটিক প্রকৃতির হয়, পরিবাহিতা বেশি হয়, আর ব্লু বর্ণযুক্ত হয়। কি কি ক্যারেক্টার সেগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, 3টে স্টার মেরেছে মানে নিশ্চয়ই কিছু গুরুত্ব আছে। এরপরে দেখো শুষ্ক অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া। শুষ্ক অ্যামোনিয়ার সাথে দেখো কিরকম বিক্রিয়া করবে, দেখো শুষ্ক অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া, শুষ্ক অ্যামোনিয়ার সাথে হ্যাঁ মেটাল যদি NH3 এর সাথে যদি লিথিয়ামের বিক্রিয়া করানো হয় ইমাইড তৈরি হয়, Li2 ভাই Li2NH প্লাস কি H2, এর নাম কি ইমাইড, ইমিড। আর এটা যদি মেটাল অন্য যে কোনো মেটালের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি হয় MnH2 প্লাস কি না H2 অ্যামাইড। ঠিক আছে, কি তৈরি করে না অ্যামাইড তৈরি করে। এরপরে দেখো সালফেট, মেটালগুলোর সালফেট দেখো কিরকম হবে, মেটালের জারণ অবস্থা কত +1, সালফেটগুলোর কত না -2। এটা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে কি যৌগ তৈরি করে M2SO4। তাহলে মেটালের সালফেটগুলো কি M2SO4, Li2SO4, Na2SO4, K2SO4, Rb2SO4, CH2SO4। এবার ওপর থেকে নিচে দেখো কি বাড়ছে বলো, দ্রাব্যতা বাড়ে। ওপর থেকে নিচে কি বৃদ্ধি পায় না, ওপর থেকে নিচে দ্রাব্যতা তোমার কিনা বৃদ্ধি পায়। এবার দেখো ওপর থেকে হাইড্রেশন এনার্জি বাড়ে তাই দ্রাব্যতা বাড়ে। সিজে কথা যে কেন হাইড্রেশন এনার্জি বাড়ছে, দেখো উপর থেকে নিচে কিনা জলে দ্রবীভূত হওয়ার প্রবণতা তোমার কিনা বৃদ্ধি পায়, তাই জন্য হাইড্রেশন এনার্জি কি হয় না বাড়ে। তাই উপর থেকে নিচে কি বাড়ে না দ্রাব্যতা বাড়ে, আর কি বাড়ে না স্টেবিলিটিও বাড়ে। আর কি বাড়ে না আগেরগুলো কিন্তু স্টেবিলিটি কম ছিল, কিন্তু এবার একটা স্টেবিলিটি বাড়ছে। কেন স্যার স্টেবিলিটি স্যার বেড়ে গেল, কারণ হচ্ছে কিনা আচ্ছা দেখো হাইড্রেশন এনার্জি তোমার কিনা এখানে বলছে উপর থেকে নিচে হাইড্রেশন এনার্জি কি হচ্ছে বাড়ছে। ভাই ল্যাটিস এনার্জি কম আছে, আমি বলেছিলাম ল্যাটিস এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ। তাই এখানে সাইজ বড় ক্যাটায়ন বড় অ্যানায়ন, বড় ক্যাটায়ন বড় অ্যানায়ন, তাই ল্যাটিস এনার্জি কম, তাই হাইড্রেশন এনার্জি কি বেশি। আর হাইড্রেশন এনার্জি বেশি হলে কি দ্রাব্যতা কি হয় না বাড়ে। হাইড্রেশন এনার্জি বেশি হলে দ্রাব্যতা কি হয় না দ্রাব্যতা বাড়ে। তাহলে কি এখানে কিনা উপর থেকে নিচে কি বাড়ছে না দ্রাব্যতা বাড়ছে। কেন বাড়ছে, হাইড্রেশন এনার্জি বেশি আর ল্যাটিস এনার্জি কম। এবার দেখো বড় ক্যাটন সিজিএমও একটা বড় ক্যাটন, SO4 2- একটা বড় অ্যানায়ন, কম্বাইন খুব ভালো হয়, তাই উপর থেকে নিচে স্টেবিলিটিও খুব না বেশি। উপর থেকে নিচে স্টেবিলিটি কেন, বড় ক্যাটন বড় অ্যানায়ন স্টেবিলিটি বেশি আর দ্রাব্যতা বেশি কেন, ভাই ল্যাটিস এনার্জির সাথে সাইজ কিরকম সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এবারে দেখো Li2SO4 জলে কিন্তু অদ্রাব্য, কিন্তু এখানে কিনা Li2SO4 কি হয় না, Li2SO4 জলে কি হয় না অদ্রাব্য। আর ভালো করে দেখ Li2SO4 জলে অদ্রাব্য, আর Li2SO4 এর মধ্যে যদি তাপ দেওয়া হয় তাহলে কি তৈরি হয় Li2O প্লাস SO3, Li2O প্লাস কি না SO3, Li2O প্লাস কি SO3। কিন্তু M2SO4 এদের এত স্টেবিলিটি এতটাই ভালো এই মেটালগুলোর, এদের সঙ্গে যদি এর মধ্যে তাপ দেওয়া হয় তাহলে কোনো রকম বিক্রিয়া হয় না, নো রিয়াকশন, কোনো রকম তোমার কিনা বিক্রিয়া হয় না। ঠিক আছে, কারণ এদের স্টেবিলিটি কিনা খুবই ভালো, সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এদের স্টেবিলিটি কিনা খুবই ভালো। এরপরে দেখো এবার দেখো নাইট্রেট পড়বো। নাইট্রেটগুলো দেখো, নাইট্রেটগুলো তোমার কিনা ওপর থেকে নিচে দ্রাব্যতা তোমার কিনা বাড়ে, কারণ কিনা একই লজিক ভাই, বড় ক্যাটায়ন বড় অ্যানায়ন, দ্রাব্যতা ওপর থেকে নিচে কি হবে না বাড়বে, কারণ এদের ল্যাটিস এনার্জি কম, বড় সাইজ বড় হয়ে গেছে মানে কিনা সে সহজে জলে দ্রাব্য। সাইজ যত বড় হবে ল্যাটিস এনার্জি কম, আর ল্যাটিস এনার্জি কম মানে দ্রাব্যতা কি হবে বেশি হবে। হাইড্রেশন এনার্জি বেশি, ল্যাটিস এনার্জি কম, তার হাইড্রেশন এনার্জি বেশি, আর দ্রাব্যতা কি হবে না বেশি হবে, তার দ্রাব্যতা উপর থেকে নিচে কি হয় না বাড়ে।
স্টেবিলিটি বাই বড় ক্যাটন বড় অ্যানন, আগেরটার মতন লজিক, বড় ক্যাটন বড় অ্যানন কম্বাইন তোমার কিনা খুব ভালোভাবে হয়, তাই জন্য স্টেবিলিটিও ওপর থেকে নিচে কি হয় না, স্থায়িত্ব বলো বা স্টেবিলিটি বলো, ওপর থেকে নিচে কি হয় না, বাড়ে। এই যা যা জিনিস তুমি এখানে পড়বে না, তাই জিনিস তুমি গ্রুপ 2তেও তুমি কিনা পড়বে। সমস্ত নাইট্রেট কি হয় না, জলে দ্রাব্য। LiNO3 কে যদি তাপ দেওয়া হয় তাহলে কি তৈরি হয় ভাই, Li2O প্লাস Na2 প্লাস কি O2, আর MnO3 M4 এইগুলো সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম, এদের মধ্যে যদি তাপ দেওয়া হয় তাহলে কি তৈরি হবে, দেখো সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম, এদের মধ্যে যদি তাপ দেওয়া হয় কি তৈরি হবে, এদের মধ্যে যদি তাপ দেওয়া হয় তোমার কিনা MnO2 কি তৈরি করবে, MnO2 প্লাস তোমার কিনা O2, এটা কি না নাইট্রাইট, নাইট্রাইট। আচ্ছা M2CO3 ভাই সেম কনসেপ্ট, দেখো দ্রাব্যতার স্থায়িত্ব আগেকার মতন, দ্রাব্যতাও কি হবে না বাড়বে, আর স্থায়িত্বও কি হবে না বাড়বে। দেখো বড় ক্যাটন বড় অ্যানায়ন একই কথা, ল্যাটিস এনার্জি কম হাইড্রেশন এনার্জি বেশি, একই কথা, বড় ক্যাটন বড় অ্যানায়ন ল্যাটিস এনার্জি কম হাইড্রেশন এনার্জি বেশি, দ্রাব্যতা কি বেশি। আর কিনা বড় ক্যাটন বড় অ্যানায়ন ভাই কম্বাইন ভালো হয়, বড় ক্যাটন বড় অ্যানায়ন কম্বাইন কি হয় ভালো হয়, তাই জন্য এদের স্টেবিলিটি কি হয় না বেশি হয়। তাহলে উপর থেকে নিচে কি বেশি হয়, স্টেবিলিটি বেশি হয়, উপর থেকে নিচে কি বেশি, স্টেবিলিটি বেশি, আর তোমার কিনা কি বেশি, দ্রাব্যতাও তোমার কিনা বেশি হয়। আচ্ছা Li2CO3 কিন্তু জলে দ্রাব্য, দেখো নিচের গুলো বেশি দ্রাব্য, কিন্তু Li2CO3 জলে কি দ্রাব্য নয়, Li2CO3 জলে কি না অদ্রাব্য। এবার দেখো Li2CO3 এর মধ্যে যদি তাপ দেওয়া হয় তাহলে কি তৈরি করবে, Li2O প্লাস CO2, Li2O প্লাস কি CO2, Li2O প্লাস CO2। আর M2CO3 এর মধ্যে যদি তাপ দেওয়া হয় তাহলে কিনা কোনো রকম রিয়াকশনই হয় না, নো রিয়াকশন, ঠিক আছে, নো রিয়াকশন তোমরা কিনা লিখতে পারো। আচ্ছা কার্বনেট হলো, কার্বনেটের পরে এবার আমরা বাইকার্বনেট পড়বো। বাইকার্বনেটগুলো দেখো সেম কনসেপ্ট, তাহলে কিনা দ্রাব্যতা এবং কিনা তাপীয় স্থায়িত্ব ওপর থেকে নিচে কি হবে না, দ্রাব্যতা বা তাপীয় স্থায়িত্ব ওপর থেকে নিচে কি হবে না বাড়বে, দ্রাব্যতাও বাড়বে আর তাপীয় স্থায়িত্ব তোমার কিনা বাড়বে, দ্রাব্যতা বাড়বে আর কি বাড়বে না, তাপীয় স্থায়িত্ব ওপর থেকে নিচে কি হবে না বাড়বে, বা নর্মাল স্টেবিলিটিও বলো, দেখো স্টেবিলিটি বাড়া মানে তাপীয় স্থায়িত্ব বাড়া। আচ্ছা লিথিয়াম বাইকার্বনেট কঠিন আচ্ছা এটা কেন এরকম হলো, দেখো লিথিয়ামে জ্বালানো অবস্থা কি +1 আর HCO3 কি হয় না -1, তাহলে এরা যখন যুক্ত হবে তখন কি তৈরি করবে না, কোনাকুনি চার্জগুলো যদি গুণ হয়ে যায় LiHCO3। আচ্ছা বলছে LiHCO3 কঠিন অবস্থায় অস্তিত্ব নেই, কিন্তু তরল অবস্থায় একে অস্তিত্ব আছে, এটা মনে রাখার মতন জিনিস। আর বাকি সকল বাইকার্বনেটগুলি কঠিন অবস্থায় তোমার কিনা আছে। এরপরে আমরা পড়বো কিনা হ্যালাইডগুলোর গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক যদি কথা বলি তাহলে কিনা মেটালের সাথে FCl Br দেখো যত ছোট হবে তত এদের স্টেবিলিটি কি হবে না বেশি হবে, যত ছোট হবে তত স্টেবিলিটি কি হবে না বেশি হবে। ফ্লুরিন আকারে ছোট, তাই কিনা ল্যাটিস এনার্জি জেনারেলি তোমার কিনা বেশি হয়, আর ল্যাটিস এনার্জি বেশি হওয়া মানে স্টেবিলিটি বেশি হওয়া, আর স্টেবিলিটি বেশি হওয়া মানে কি না গড়নাঙ্ক স্ফুটনাঙ্কও বেশি হওয়া, স্টেবিলিটি বেশি হওয়া মানে কি না গড়নাঙ্ক স্ফুটনাঙ্কও বেশি হওয়া। এরপরে দেখো ফাজেনের সূত্র আমরা জানি, সমযোজী ধর্ম প্রপোর্শনাল টু অ্যানায়নের আকার ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্যাটায়নের আকার, যত তোমার কিনা অ্যানায়নের আকার যত বড় বেশি হবে তত সমযোজী ধর্ম তোমার কিনা বৃদ্ধি পাবে। অ্যানায়নের আকার দেখো এখানে মেটাল আয়োডাইড অ্যানায়নের আকার তোমার কিনা সবচেয়ে বড়, তার মানে সমযোজী ধর্ম বেশি, আর যার মধ্যে সমযোজী ধর্ম বেশি তার গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয় না কম হয়। তাহলে মেটাল আয়োডাইডে অ্যানায়নের আকার বড়, তার সমযোজী ধর্ম বেশি, সমযোজী ধর্ম বেশি তো কি হচ্ছে না গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয় না কম হচ্ছে। এবার এই লিথিয়াম ফ্লোরাইড লিথিয়াম ক্লোরাইড লিথিয়াম ব্রোমাইড লিথিয়াম আয়োডাইড, তাহলে কার অ্যানায়নের আকার বড় ভাই লিথিয়াম আয়োডাইড, তার মানে কিনা এর তোমার কিনা সমযোজী ধর্ম সবচেয়ে বেশি লিথিয়াম আয়োডাইড লিথিয়াম বিআর লিথিয়াম ক্লোরাইড। এবার কিনা NaF KF RBF CSF, দেখো ক্যাটায়নের আকারের সাথে সমযোজী ধর্ম কিনা ব্যস্তানুপাতিক সম্পর্ক, যার ক্যাটায়নের আকার কিনা ছোট, যার ক্যাটায়নের আকার ছোট তার সমযোজী ধর্ম কিনা বেশি। ছোট ক্যাটায়ন কি আছে সোডিয়াম, তার এর সমযোজী ধর্ম বেশি, তারপর পটাশিয়াম, তারপরে RBF, তারপরে সিজিএম। এই ফাজানের সূত্র ডিটেলস তুমি কেমিক্যাল বন্ডিং এ পড়বে, ফাজানের সূত্র সেখানে তোমার কিনা পুরো ডিটেলসে আছে ফাজানের সূত্র।
এখন শুধু তোমরা এটুখানি মনে রাখলেই তোমাদের চলবে যে সমযোজী ধর্মের সাথে অ্যানায়নের আকার সমানুপাতিক আর ক্যাটায়নের আকার কি না ব্যস্তানুপাতিক। এরপর দেখো সোডিয়ামের, এবারে আমরা পড়বো সোডিয়ামের কিছু গুরুত্বপূর্ণ যৌগ। ঠিক আছে, সোডিয়ামের কিছু গুরুত্বপূর্ণ যৌগ পড়বো যেটাও কিনা খুবই দরকার। সোডিয়ামের কিছু গুরুত্বপূর্ণ যৌগ, সবার প্রথমে কিনা সোডিয়াম কার্বনের সংকেত কিন্তু ভালো করে দেখে না, সোডিয়াম কার্বনেটের সংকেত Na2CO3। তারপরে আছে সলভে পদ্ধতি, এই সলভে পদ্ধতিও ইম্পর্টেন্ট, এখান থেকে MCQ কোশ্চেন খুবই তৈরি হয়। ঠিক আছে, সলভে পদ্ধতি দেখো, সলভে অ্যামোনিয়া পদ্ধতি এখানে কি হয় দেখো, মানে কিনা কি হবে তোমার কিনা এখানে Na2CO3 প্রিপেয়ার হচ্ছে, মানে প্রস্তুতি হচ্ছে, সেটা আমরা দেখব। অ্যামোনিয়ার সাথে CO2 প্লাস H2O যদি তৈরি করা হয় তাহলে কি তৈরি হয়, অ্যামোনিয়াম কার্বনেট NH4 2CO3 কি তৈরি করে না NH4 2CO3, NH4 2CO3 এর নাম কি, NH4 2CO3 এর নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট, নাম কি না অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট। এই অ্যামোনিয়াম কার্বনেটের মধ্যে যদি CO2 গ্যাস আর যদি জল তোমার কিনা পাঠানো হয়, CO2 আর যদি জল যদি পাঠানো হয় তাহলে কি তৈরি হয়, অ্যামোনিয়াম আয়ন কি তৈরি হয়, অ্যামোনিয়াম আয়ন NH4 প্লাস অফ অ্যামোনিয়াম প্লাস কিনা HCO3 কিনা মাইনাস, মানে অ্যামোনিয়াম বাইকার্বনেট তৈরি হয়ে যায়। কার্বনেট থেকে কি তৈরি হয়ে যায়, অ্যামোনিয়াম বাইকার্বনেট। এই অ্যামোনিয়াম বাইকার্বনেটের মধ্যে মানে NH4HCO3 এটা কি অ্যামোনিয়াম বাইকার্বনেট, নামটা লিখে দিই অ্যামোনিয়াম বাইকার্বনেট, অ্যামোনিয়াম বাইকার্বনেট, এই অ্যামোনিয়াম বাইকার্বনেটের মধ্যে যদি আমি NaCl যদি চালনা করা হয়, NaCl বলো ভাই Na প্লাস আছে আর Cl মাইনাস আছে, পজিটিভ নেগেটিভ তো যুক্ত হবেই হবে। তাহলে এই CO3 মাইনাসের সাথে কে তৈরি হবে NaHCO3 প্লাস তোমার কিনা NH4 তোমার কিনা Cl প্লাস তোমার কিনা NH4Cl। তাহলে NaHCO3 এর কি পড়বে না এর অধক্ষেপ পড়বে, সোডিয়াম বাইকার্বনেটের কি পড়ে না অধক্ষেপ তোমার কিনা পড়বে। সোডিয়াম বাইকার্বনেটে এখনো কিন্তু Na2CO3 ভাই প্রস্তুত হয়নি। এবারে এই অধক্ষেপের মধ্যে যদি তুমি তাপ দাও তাহলে এবার Na2CO3 পাবে, কি পাবে Na2CO3 ভাই, আসল যেটা চাইছিলাম সেটা তৈরি হলো, Na2CO3 প্লাস কি তৈরি হবে CO2 প্লাস কি না জল। ঠিক আছে, প্লাস CO2 প্লাস জল, তাহলে কি সোডিয়াম কার্বনেট এটা তোমার কিনা এইভাবে তোমার কিনা প্রস্তুত হয়। এবার আরেকটা কথা যে দেখো তার Na2CO3 প্রস্তুত করার জন্য তুমি কি পদ্ধতি ব্যবহার করা হয়, সলভে অ্যামোনিয়া পদ্ধতি বা সলভে পদ্ধতিও অনেকে বলে। Na2CO3 এক্স্যাক্টলি প্রিপেয়ার করার জন্য তোমার কিনা সলভে অ্যামোনিয়া পদ্ধতি ব্যবহার করা হয়, কিন্তু K2CO3 প্রস্তুতির জন্য সলভে পদ্ধতি ব্যবহার করা হয় না। কারণ কি দেখো, অ্যাকচুয়ালি লাস্টে যে প্রোডাক্টটা পেয়েছি NaHCO3 এর অধক্ষেপকে উত্তপ্ত করে আমি Na2CO3 পেয়েছি, কিন্তু দেখো KHCO3 তোমার কিনা এখানে যে KHCO3 যেটা তৈরি হবে সেটা তোমার কিনা জলে তোমার কি হয় না দ্রাব্য হয়। KHCO3 জলে কি হয় দ্রাব্য হয়, জলে দ্রাব্য মানে কি অধক্ষেপ তৈরি করে না, জলে দ্রাব্য হয়, ফলে তাই জন্য তোমরা K2CO3 প্রস্তুত করো না। যদি অধক্ষেপ তৈরি হতো KHCO3 তাহলে K2CO3 তৈরি হয়, NaHCO3 তৈরি হয় অধক্ষেপ তাই Na2CO3 তৈরি হয়, কিন্তু KHCO3 কি হয় না জলে দ্রাব্য হয়, তাই জন্য তোমার কিনা তোমার কিনা এখান থেকে K2CO3 তোমার কিনা প্রস্তুত করা যায় না। ওকে, এবার দেখো সোডিয়াম যে কার্বনেট, এই সোডিয়াম কার্বনেটে তোমার কিনা ধর্ম পড়বো। এই সোডিয়াম কার্বনেটের হাইড্রেটেড গঠনকে কি বলা হয়, ওয়াশিং সোডা। তাহলে ওয়াশিং সোডাটা কি, সোডিয়াম কার্বনেট যেটা আমরা কাপড় টাপড় কাচি, যে কাপড় কাচার মানে যেটা দিয়ে কাপড় কাচি তার সংকেত কি, মানে যে সার্প দিয়ে কাপড় কাচে ওয়াশিং সোডা, এই ওয়াশিং সোডার সংকেত কি Na2CO3.10H2O একে বলে। আর এরই টাইপের সিমিলার টাইপ একটা সল্ট আছে তার নাম হচ্ছে গ্লোবার সল্ট, গ্লোবার Na2SO4.10H2, ওটা জাস্ট Na2CO3, এটা কি Na2SO4.10H2।
ঠিক আছে। এবার Na2CO3.10H2O এর মধ্যে যদি তাপ দেওয়া হয় তাহলে কি তৈরি হয়? Na2CO3 ডট তোমার কি না 10H2 এর আচ্ছা এটা সাদা কেলাসাকার কঠিন হয়। Na2CO3 এর মধ্যে যদি 100 ডিগ্রি সেলসিয়াস যদি তাপ দেওয়া হয়, সর্বপ্রথম Na2CO3 আর জল 10টা জল থেকে 9টা জল তোমার কিনা বেরিয়ে যায়। Na2CO3 ডট জল প্লাস 9টা জল, মানে কটা জল বেরিয়ে গেল ভাই? 9টা জল। এবারে এর মধ্যে ফের টেম্পারেচার দিলাম, এর মধ্যে কি দিলাম? ফের টেম্পারেচার দিলাম। টেম্পারেচারটা কত? আগে ছিল 100, এবারে 100 থেকে বেশি টেম্পারেচার কিনা 100 থেকে তোমার কিনা বেশি দিলাম। 100 থেকে বেশি দিলে তাহলে কি হবে? Na2CO3 তৈরি করবে। কি তৈরি করবে? Na2CO3 কি তৈরি করবে? Na2CO3। এটা কিনা সোডা অ্যাশ, সোডা অ্যাশ, এটা কিনা সোডা অ্যাশ বলা হয়। Na2CO মানে কিনা সোডা অ্যাশ, এটা Na2CO থেকে শুধু Na2CO থেকে কি বলা হয় না? সোডা অ্যাশ। ঠিক আছে। এবারে কিনা আরেকটা এবারে দেখো এরপরে আসছে কিনা দ্বিতীয় সোডিয়ামের গুরুত্বপূর্ণ যৌগের মধ্যে দ্বিতীয় সোডিয়ামের গুরুত্বপূর্ণ যৌগ আসছে সোডিয়াম হাইড্রক্সাইড। কি না? সোডিয়াম হাইড্রক্সাইড NaOH। এটা কিনা এখানে এটা কি করে তৈরি করা হয় ভালো করে দেখো। এখানে যে পদ্ধতিতে সোডিয়াম তৈরি করা হয় সেটা কাস্টনার কেনলার কোষ। যে কোষে সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি করা হয় সেই কোষটার নাম কি? কাস্টনার কেনলার কোষ। ঠিক আছে, কাস্টনার কেনলার কোষ। এখানে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়? মার্কারি। নেগেটিভের সঙ্গে যেটা যুক্ত আছে এটা কি না? ক্যাথোড। এটা তোমার কি ব্যবহার করা হয় না? মার্কারি। এই ক্যাথোড হিসাবে কে ব্যবহার করা হয় না? মার্কারি Hg। আর অ্যানোড হিসাবে কে ব্যবহার করা হয়? অ্যানোড হিসাবে কার্বন। অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়? অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় তোমার কিনা কার্বন। কার্বন। আচ্ছা এখানে কি হয় দেখো, ভালো করে দেখো এখানে কি হয়। তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্রাইন দ্রবণ নেওয়া হয়। তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি দেওয়া হয়? ব্রাইন দ্রবণ। ব্রাইন দ্রবণ মানে NaCl এর জলীয় দ্রবণ। তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি দেওয়া হয়? ব্রাইন দ্রবণ। দেখো এখানে তাহলে এই মিডিয়ামে তাহলে কে কে আছে? NaCl এর। এখানে মিডিয়ামে তাহলে জল আছে এর মধ্যে। এই জলের মধ্যে কি আছে? NaCl আর জল। তাহলে NaClটা ভাঙে কিসে ভাই? NaClটা ভাঙে কিসে? Na প্লাস প্লাস অফ কি? Cl মাইনাস। আর জলটাও তোমার এখানে ভাঙছে, জলটাও ভাঙছে কিসে? H প্লাস আর OH মাইনাস। H প্লাস আর কিসে? OH মাইনাস। দেখো দেখতে পাচ্ছ কিনা? খুবই ছোট করে লিখে দিয়েছি। Na প্লাস Cl মাইনাস H প্লাস OH মাইনাস। এবার দেখো ক্যাথোডে কি ঘটনা ঘটে? যেটা ক্যাথোড, ক্যাথোড দেখো এখানে দুটো পজিটিভ চার্জ আছে, একটা Na প্লাস আছে, একটা H প্লাস আছে। ঠিক আছে, একটা Na প্লাস একটা H প্লাস। তাহলে Na প্লাসটা এখানে কি করবে না? Na প্লাস আর H প্লাস মানে ক্যাথোড যেহেতু মার্কারির আছে ওই জন্য Na প্লাস ওখানে একটা ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করবে না? Na প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করবে? Na। আর Na এর সঙ্গে মার্কারির ভালোবাসা খুব ভালো। Na আর Hg মিশে সোডিয়াম অ্যামালগাম তৈরি করবে। NaHg কে কি বলা হয়? সোডিয়াম অ্যামালগাম। সোডিয়াম অ্যামালগাম। সোডিয়াম অ্যামালগাম। সোডিয়াম অ্যামালগাম। এই সোডিয়াম অ্যামালগামের মধ্যে যদি তুমি কিনা জল দাও তাহলে কি তৈরি হবে? সোডিয়াম অ্যামালগাম NaOH তৈরি হবে, H2 তৈরি হবে। NaOH প্লাস তোমার কিনা H2 প্লাস তোমার কিনা মার্কারি। NaOH প্লাস তোমার কিনা H2 প্লাস তোমার কিনা মার্কারি। আর অ্যানোডে কি হবে? দেখো অ্যানোডে কি তৈরি হবে? অ্যানোড ভাই, অ্যানোড। দেখো আমার প্রস্তুতি করা ছিল NaOH, প্রস্তুতি হয়ে গেছে। এবার অ্যানোডে কি হচ্ছে এটা আমার ইচ্ছা হলো তাই আমি দেখছি Cl মাইনাস OH মাইনাসের মধ্যে এখানে Cl মাইনাসটা যাবে গিয়ে তার নিজের ইলেকট্রনকে ত্যাগ করে দেবে। ত্যাগ করে দিয়ে কিছু কি হয়ে যায় ভাই? Cl2 হয়ে যাবে। কত Cl2 হবে? হাফ Cl2। তাহলে কিনা অ্যানোডে কি তৈরি হয় ভাই? ক্লোরিন। ক্যাথোডে কি তৈরি হয়? NaOH সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হয়, হাইড্রোজেনিক গ্যাস আর প্লাস মার্কারি আলাদাই থাকে। এবার দেখো এই সোডিয়াম হাইড্রক্সাইডে তোমার কিনা প্রপার্টি কি মানে ধর্ম কি কি দেখো। এটা সাদা কঠিন হয়। এরা কি হয় না? এরা হয় সাদা কঠিন হয়। 591 কেলভিন উষ্ণতা এদের গণনাঙ্ক হয়। সেলসিয়াসে ভাই 273 দিয়ে মাইনাস করে নেবে, সেলসিয়াসে দেখতে পেয়ে যাবেন। এদের জলীয় দ্রবণ কি হয় না? ক্ষারীয় হয়। এদের জলীয় দ্রবণ কিরকম হয়? ক্ষারীয়। ভাই সবাই জানে NaOH এর জলীয় দ্রবণ কি না? ক্ষারীয়। এবার দেখো সোডিয়াম। এবার সোডিয়ামের কিছু গুরুত্বপূর্ণ যৌগের মধ্যে 3 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। আগে দুটো কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, 3 নম্বর আছে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 যাকে অথবা আরেকটা নাম কি না? বেকিং সোডা। আরেকটা নাম কি না?
বেকিং সোডা। এবার দেখো বেকিং পাউডারটা কি, ভালো করে দেখে নাও বেকিং সোডা বা বেকিং পাউডারটা কি। বলছে কিনা এই NaHCO3 প্লাস তোমার কিনা CaH2PO4 হোল 2 ডট H2O, এদের দুজনের মিশ্রণকে কি বলা হচ্ছে? বেকিং পাউডার। এদের দুজনকে মিশ্রণকে কি বলা হয় না? বেকিং পাউডার। ওকে, এবারে দেখো এদের প্রস্তুতি পড়বো। Na2CO3 ডট প্লাস CO2 প্লাস H2O, এই তিনজনকে মেশালে কি পাওয়া যায়? এই তিনজনকে মেশালে পাওয়া যায় তোমাদের এই সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। NaHCO3 কি পাওয়া যায়? NaHCO3 পাওয়া যায়। কি পাওয়া যায়? NaHCO3। ওকে, এরপরে দেখো তাপীয় প্রভাব। NaHCO3 এর মধ্যে যদি তাপ দেওয়া হয় তাহলে কি তৈরি হয়? দেখো NaHCO3 এর মধ্যে যদি তাপ দেওয়া হয়, দেখো NaHCO3 এর মধ্যে আমি কিনা তাপ প্রয়োগ করছি, তাহলে কি ঘটনা ঘটছে? Na2CO3 প্লাস CO2 প্লাস জল, Na2CO3 প্লাস CO2 প্লাস কি তৈরি হবে না? জল তৈরি হবে। Na2CO3 প্লাস CO2 প্লাস জল। এটি একটি অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয় ভাই। সোডিয়াম বাইকার্বনেট একটি অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। আর কি কাজে লাগে? আগুন নেভাতে কাজে লাগে। আর কি কাজে লাগে? আগুন নেভাতে তোমার কিনা সোডিয়াম বাইকার্বনেট তোমার কিনা কাজে লাগে। 4 নম্বর হচ্ছে কিনা সোডিয়ামের কিছু গুরুত্বপূর্ণ যৌগের মধ্যে পড়ছে সাধারণ লবণ। এটা ক্রুড লবণের মধ্যে জল দিলে ফিল্টার করা হলো, তার মধ্যে HCl দেওয়া হলো, তাহলে তৈরি হয় তোমার এখানে NaCl তৈরি হয়। ক্রুড লবণের মধ্যে প্রথমে জল দেবো, জল দিয়ে তাকে ফিল্টার করবো, ফিল্টার করার পর তার মধ্যে HCl দেবো, HCl দিলে কি তৈরি হবে না? NaCl। এবারে দেখো ধাতুগুলো তোমার কাছে শিখা পরীক্ষা। ভাই শিখা পরীক্ষা জিনিসটা কি বা ফ্লেম টেস্ট জিনিসটা কি? কেন কোনো ধাতু যখন আগুনে পোড়ানো হয় তখন কালার তোমার কিনা শো করে? কেন কোনো ধাতু যখন আগুনে পোড়ানো হয় তখন কেন কালার শো করে? এটা প্র্যাকটিক্যাল তোমাদের কোশ্চেনে তোমাকে ধরতেই পারে। দেখো সর্বপ্রথমে যে ধাতুটা আমি আছে সেই ধাতুটা কি না ইলেকট্রনটা নিম্ন শক্তি সম্পন্ন কক্ষপথে থাকে। যখন আমি ওর মধ্যে শক্তি দিই তখন এই ধাতুটা সর্বস্থ কক্ষের ইলেকট্রন তোমার কিনা শক্তি শোষণ করে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথে চলে যায়। তাহলে কিনা প্রথমত নর্মাল অবস্থায় ধাতুটার ইলেকট্রন কোথায় থাকে? নিম্ন শক্তি সম্পন্ন কক্ষপথে। প্রথমত কোথায় থাকে? নিম্ন শক্তি সম্পন্ন কক্ষপথে ধাতুটার ইলেকট্রন থাকে। সেই যখন আমি ওর মধ্যে তাপ প্রয়োগ করি তখন ও কিনা শক্তি শোষণ করে কোথায় চলে যায়? উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথে ধাতুটা তোমার কিনা চলে যায়। এবারে দেখো যখন এবার তাপ দেওয়া বন্ধ হয়ে যায় মানে কিনা এবারে কি হয় না একটা উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথে সবসময় ইলেকট্রনটা থাকতে পারে না। এবার কি হয়? সে রিটার্ন করে কোথায় ভাই? উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথ থেকে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষপথে ইলেকট্রন রিটার্ন করার সময় কি করে না? শক্তি কি করে না? বিকিরণ করে। রিটার্ন করার সময় কি করে না? শক্তি বিকিরণ করে। আর এই বিকিরণটা শক্তি বিকিরণ কিরকম আকারে করে? তরঙ্গ আকারে তোমার কিনা বিকিরণ করে। আর এই তরঙ্গের তোমার তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই তরঙ্গ দৈর্ঘ্যটা যদি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে হয় তাহলে আমরা ধাতুটার কালার তোমার কিনা দেখতে পাই। ঠিক আছে, এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা যদি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য মানে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? 4000 থেকে 8000 অ্যামস্ট্রং এর মধ্যে। যদি তোমার কিনা ওই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 থেকে 8000 এর মধ্যে অ্যামস্ট্রং এর মধ্যে মানে আমরা যদি থাকে ওই তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমরা ধাতুটাকে কিরকম দেখি না? বর্ণময় দেখি। ওকে, এবার কোন ধাতু তোমার কিনা কিরকম কালার দেখতে পাই? দেখো লিথিয়ামকে দেখতে পাই তোমার কিনা ক্রিমসন রেড, সোডিয়ামকে দেখতে পাই ইয়েলো কালার, পটাশিয়ামকে ভায়োলেট, রুবিডিয়ামকে রেড ভায়োলেট, সিজিয়ামকে ব্লু। তোমাকে কি করবে? এটা ম্যাচিং করতে দিয়ে দেবে। ঠিক আছে, কোনটা কোথায় লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম আর এই পাশে ডিফারেন্ট কালার কোনটা কি কালার দেখতে পাই তোমাকে সেরকম একটা কোশ্চেন দিয়ে দেবে। WBJEE তেও পড়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে। ঠিক আছে, ওটা গ্রুপ 2 থেকে পড়েছিল কিন্তু এটাও দিতে পারে তোমাদের। আচ্ছা, বিক্রিয়াজাত পদার্থ তোমার কিনা কি কি তৈরি হবে? তাহলে প্রায় শেষের দিকে আমরা আর নেই বলতে গেলে। দেখো বিক্রিয়াজাত পদার্থ কি? সোডিয়ামের সাথে জল মেশালো, সোডিয়ামের সাথে অক্সিজেন মেশালো, ফের সোডিয়ামের অক্সাইডের সাথে তোমার কিনা KO2 NaO2 মানে সুপার অক্সাইডের সাথে তোমার কিনা জল মেশানো হলো। তাহলে কি কি তৈরি হবে? দেখো যখন সোডিয়ামের সাথে জল মেশানো হয় তখন কি তৈরি হয় না? NaOH তৈরি হয় প্লাস কি না H2। সোডিয়ামের সাথে যখন অক্সিজেন মেশানো হয় তখন কি তৈরি হয়? Na2O2 প্লাস তোমার কিনা যখন জল মেশানো হয় তখন কি তৈরি হয়? NaOH প্লাস কি তোমার কিনা H2O2।
KO2 সাথে যখন জল মেশানো হয় তখন কি তৈরি হয়, KOH প্লাস কি H2O2 প্লাস তোমার কি O2। তাহলে কখন কি তৈরি হয় সেটা তোমার কিনা লিখতে হয়। আচ্ছা, গলিত NaCl তড়িৎ বিশ্লেষণ করলে তাহলে কি পাওয়া যায়? গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে তোমার কিনা এই তড়িৎ বিশ্লেষণটা কোথায় হয় না ডাউন সেলে হয়। এই তড়িৎ বিশ্লেষণ গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণটা কোথায় হয় না গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণটা ডাউন সেলে করা হয়। এই মানে ডাউন সেল তড়িৎ বিশ্লেষণ কোথায় ঘটে না ডাউন সেল, ডাউন সেল, ডাউন সেলের মধ্যে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ তোমার কিনা করা হয়। এবার কখন কি তৈরি হয় দেখো, দেখো NaClটা সবার প্রথমে যে তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত NaClটা ভাঙে কি কি Na প্লাস প্লাস অফ কি Cl মাইনাস। NaClটা ভাঙে কিসে কিসে Na প্লাস প্লাস অফ কি Cl মাইনাস। এবারে ক্যাথোডে কে যাবে না ক্যাথোডে ক্যাটায়ন যায়, ক্যাথোডে কে যায় না ক্যাথোডে ক্যাটায়ন যায়। তাহলে কিনা ক্যাথোডে কি তৈরি হবে দেখো, ক্যাথোডে তৈরি হবে Na প্লাস প্লাস একটা ইলেকট্রন খেয়ে কি তৈরি করবে সোডিয়াম সলিড, কি তৈরি করবে সোডিয়াম সলিড। আর অ্যানোডে কি হবে, অ্যানোডে কি হবে না Cl মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করে কি তৈরি করবে হাফ অফ Cl2 তৈরি করবে, কি তৈরি করে হাফ অফ Cl2। আচ্ছা, বলছে কি না একটা কোশ্চেন, তাহলে ক্যাথোড আর অ্যানোডে কি তৈরি হয় পাওয়া গেছে। এর পরের কোশ্চেন হচ্ছে ক্ষার ধাতু যখন অ্যামোনিয়ার জলীয় দ্রবণে দ্রবীভূত হয় তখন ব্লু বর্ণ দেখতে পাওয়া যায় কেন? ক্ষার ধাতু যখন অ্যামোনিয়ার জলীয় দ্রবণে দ্রবীভূত হয় তখন ব্লু বর্ণ দেখতে পাওয়া যায় কেন? ভাই একটু আগে বললাম অ্যামোনিয়েটেড ইলেকট্রনের জন্য। কার জন্য না অ্যামোনিয়েটেড ইলেকট্রনের জন্য, অ্যামোনিয়েটেড ইলেকট্রনের জন্য, ইলেকট্রনের জন্য। কার জন্য দেখতে পাওয়া যায় না অ্যামোনিয়েটেড ইলেকট্রনের জন্য তোমার কিনা দেখতে পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, একটা কোশ্চেন ছিল এখানে আমি কোশ্চেনটা লিখিনি, ঠিক আছে জিজ্ঞাসা আমি রেখে দিলাম থাক। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের এস ব্লক শেষ হলো। তোমরা কিন্তু অবশ্যই সবাই খাতায় টুকে নাও। আমি চেষ্টা করবো তোমাদের এই পিডিএফটাও তোমার কিনা প্রোভাইড করে দেওয়া, যেটা আমি পড়িয়েছি তার পিডিএফ তোমার কিনা প্রোভাইড করে দেওয়া। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। সবাই কিন্তু এটা যতদূর পারো যারা এস ব্লক, যেখানে দেখবো অনেক টিচাররাই তোমাদেরকে বলে যে নিজেরা বাড়িতে পড়ে নেবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি এগুলো সোজাই জিনিস, ঠিক আছে, শুধু মুখস্থ করার মতনই আছে, অল্প কিছু বুঝে নিয়ে মুখস্থ করার মতনই আছে। তা যাদের খুবই অসুবিধা হচ্ছে তারা এটাকে দেখতে পারো বা বন্ধুদের মধ্যে শেয়ারও করবে। অনেক বন্ধুরা বলছে স্যার এস ব্লক কী করলি, অত নাম্বার 5 নম্বর আসবে এস ব্লক থেকে কী করলি, তাদের মধ্যেও শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে।